2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ আলোচনা, সমালোচনা আর উত্তেজনার পারদে কোনো দেশ, কোনো টিম বা কোনো ম্যাচ নয়, বরং সবার আগে এগিয়ে আছে ফিফা নিজেই। করাপশন, ইন্টারনাল পলিটিক্স আর ফেভারিটিজমের বাইরে এইবার আরও এক মহাকাণ্ড ঘটিয়ে ফেলেছে ফিফা। যে গ্লোবাল ব্র্যান্ডগুলো অফিসিয়ালি ফিফার স্পন্সর হয়নি, তাদের উপর রীতিমতো টেপ লাগিয়ে দিয়েছে ফিফা। কিন্তু কেন? ফিফার কি টাকার অভাব? একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে ফিফা এরকম ক্যাপিটালিস্ট বিহেভিয়ার কেন করছে? নাকি এটা ফিফার নিজের কোনো গ্লোবাল পলিটিক্যাল মুভ? একদিকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যখন দিনে দিনে ক্রিকেটকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বানিয়ে দিচ্ছে, আইসিসি ওয়ার্ল্ড কাপে মাত্র 10 থেকে 12টা দেশকে খেলতে দিচ্ছে, আর ঠিক অন্যদিকে ফিফা এবার সর্বোচ্চ 48টি দেশকে বিশ্বকাপে খেলতে দিচ্ছে। বাইরে থেকে দেখলে এটাকে ফিফার ইনক্লুসিভনেস মনে হবে হয়তো, কিন্তু এত কিছুর পরও কন্ট্রোভার্সি কিন্তু পিছু ছাড়ছে না ফিফার। কিভাবে ফিফার মতো একটা গ্লোবাল অর্গানাইজেশন এতটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল? এসবের পেছনে শুধুই কি বিশাল ফুটবল ইকোনমি কাজ করে, নাকি এর পেছনে জড়িয়ে আছে আরো কোনো সত্য? কেন ফিফার মতো একটা নন প্রফিট অর্গানাইজেশনকে ইনভেস্টিগেট করে MI6 বা CIA এর মতো গোয়েন্দা সংস্থারা? ফিফা নিজে যখন অন্য ব্র্যান্ডকে টেপ মেরে দিচ্ছে, ঠিক তখন ফিফার নিজের ব্র্যান্ড ভ্যালু এবং গ্লোবাল ইমেজ দুই কিন্তু প্রশ্নের মুখে। সংগল্পের আজকের ভিডিওতে কথা বলবো ফিফার এই $1 বিলিয়ন মানি মেকিং মেশিন নিয়ে। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের জন্য একটা রিমাইন্ডার, সংগল্প বিজনেসের নানা ধরনের অ্যাসপেক্ট নিয়ে গল্প বলে থাকে। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যান। এবার চলুন মূল গল্পে যাওয়া যাক। 1904 সালের 21শে মে প্যারিসে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড এই 7টি ইউরোপীয় দেশের ফুটবল অ্যাসোসিয়েশন একসাথে মিলে গঠন করে ফেডারেশন ইন্টারন্যাশনালে ডে ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা। এর উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের ফুটবলের নিয়মকে এক সুতোয় বাঁধা বা ইউনিফাইং দ্য রুলস, আন্তর্জাতিক ম্যাচগুলোর মধ্যে সমন্বয় করা এবং বিশ্বজুড়ে ফুটবলের এক্সপ্যানশন ঘটানো। কাগজে কলমে এটি সুইজারল্যান্ডের সিভিল কোডের আর্টিকেল 60 এর অধীনে একটি স্থানীয় পাড়ার স্পোর্টস ক্লাবের মতোই একটি অলাভজনক বা নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে রেজিস্টার্ড হয়। তাহলে ফিফা নামক এই চ্যারিটি সংস্থাটি আসলে কত টাকা কামায়? ভিউয়ারশিপ আর আয়ের দিক থেকে বলেন তো কোনটি আসলে বেশি কামায়? আমেরিকার NFL বা ন্যাশনাল ফুটবল লিগ, নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট? 2024-এর কানসাস সিটি চিফস বনাম সান ফ্রান্সিসকো 49ers এর NFL এর সুপার বোল ফাইনালটি আমেরিকার ইতিহাসের আগে সব রেকর্ড ভেঙে দিয়েছিল, যা সব প্ল্যাটফর্ম মিলিয়ে বিশ্বজুড়ে লাইভ দেখেছিল প্রায় 123.7 মিলিয়ন মানুষ বা 12,37,00,000 মানুষ। আর 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসির সেই মহাকাব্যিক ফাইনাল ম্যাচটি বিশ্বজুড়ে কত মানুষ দেখেছিল জানেন? সংখ্যাটা রিয়েলি অবিশ্বাস্য, প্রায় 1.5 বিলিয়ন, মানে 150 কোটি মানুষ। অর্থাৎ আমেরিকার যে সুপার বোল নিয়ে পুরো বিশ্বজুড়ে এত শোরগোল, ফুটবল বিশ্বকাপের একটা ফাইনাল তার থেকে প্রায় 12 গুণ বেশি মানুষ দেখে। আর 2022-এর কাতার বিশ্বকাপ থেকেই ফিফার অফিসিয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী মোট আয় ছিল রেকর্ড ব্রেকিং $7.5 বিলিয়ন। আর ধারণা করা হচ্ছে ফিফা 2026 সালের বিশ্বকাপ থেকে রেকর্ড পরিমাণ $12 থেকে $13 বিলিয়ন আয় করতে যাচ্ছে। একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে ফিফা এই পাহাড় সমান টাকা দিয়ে করাটা কি? তারা কি আইসিসির মতো নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত, নাকি তারা অন্য কোনো খেলা খেলতেছে? আইসিসির রেভিনিউ মডেলের দিকে তাকালে দেখা যায় তাদের আয়ের সিংহভাগ প্রায় 38.5% চলে যায় শুধুমাত্র একটি ক্রিকেট বোর্ডের পকেটে, আর সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বাদবাকি যে সামান্য অংশ থাকে তা ভাগাভাগি করে নেয় বাংলাদেশ, জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের মতো বাদবাকি সব দেশ। ফলে বাংলাদেশ বা অন্যান্য ক্রিকেট বোর্ডের গ্রাসরুট ক্রিকেটের ফান্ডের জন্য সবসময় ধরতে হয়, যার ইম্প্যাক্ট পড়ে ক্রিকেটের গ্লোবাল গ্রোথে। কিন্তু ফিফা এর ঠিক উল্টো এবং অত্যন্ত প্রশংসনীয় একটা রোল প্লে করে থাকে। ফিফার একটা প্রোগ্রাম আছে যার নাম ফরওয়ার্ড 3.0। এই প্রোগ্রামের নিয়মটা খুব সাধারণ এবং সুন্দর। ফিফার মোট 211টি সদস্য দেশের প্রত্যেককে তারা প্রতি 4 বছরের সাইকেলে সমান $8 মিলিয়ন ফিক্সড ফান্ড দিয়ে থাকে। ফুটবল মাঠে আর্জেন্টিনার র্যাঙ্কিং 1 হতে পারে, কিন্তু যখন ফান্ডের কথা আসে তখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যা পায়, আর ফুটবল মানচিত্রে ধুঁকতে থাকা বাংলাদেশ বা ফিজির মতো ছোট দ্বীপরাষ্ট্র ঠিক সমান পরিমাণ $8 মিলিয়ন পায়। গ্লোবাল ফুটবলকে টিকিয়ে রাখতে এবং প্রতিটি কোনায় ফুটবলকে পৌঁছে দিতে ফিফার এই ডেমোক্রেটিক এবং সমান বন্টনের নীতি আসলেই একটি অনন্য উদাহরণ। ফুটবলের প্রসারে ফিফা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি তাদেরকে নিয়ে করাপশনের মতো বড় বড় এলিগেশনস অনেক আগে থেকেই ছিল, আর সেটা বেরিয়ে এলো ইভেনচুয়ালি 2015 সালে। 2015 সালের 27শে মে সুইজারল্যান্ডের জুরিখে এক বিলাসবহুল হোটেল, যার নাম হোটেল বৌরল্লা। তখন সময় ভোর 6টা, পুরো হোটেল শান্ত,
ঠিক তখনই সুইজারল্যান্ডের ফেডারেল পুলিশ এবং আমেরিকার FBI আকস্মিকভাবে হানা দিল হোটেলের ভেতর। ফিফার 7 জন শীর্ষ কর্মকর্তাকে আক্ষরিক অর্থেই বিছানা থেকে তুলে চাদর দিয়ে মুখ ঢেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। বিশ্বজুড়ে মুহূর্তের মধ্যেই ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল। একটি ফুটবল চালানো চ্যারিটি সংগঠনের পেছনে আমেরিকার FBI এর মতো ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা কেন লেগেছে? আর এই ঘটনার সূত্র ধরেই টান পড়ল আসল গডফাদারের সিংহাসনে। ফিফার তৎকালীন সর্বেসর্বা প্রেসিডেন্ট ছিলেন সেপ ব্ল্যাটার। 1998 থেকে 2015 টানা 17 বছর তিনি একচ্ছত্রভাবে ফিফাকে শাসন করেছেন। এই ব্ল্যাটারই মূলত ফিফাকে একটি সাধারণ স্পোর্টস বডি থেকে আজকের এই $1 বিলিয়ন ক্যাপিটালিস্ট জায়ান্টে রূপান্তর করেছিলেন। ফিফার যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ব্যবস্থার প্রশংসা আমরা করলাম, ব্ল্যাটার মূলত সেটাকেই নিজের সবচেয়ে বড় পলিটিক্যাল ঘুঁটি হিসেবে কাজে লাগিয়েছিলেন। ফিফার নিয়ম বিশ্বকাপ জয়ী জার্মানির ভোটের যে ভ্যালু আর আফ্রিকার যে কোনো ছোট দেশ বা ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশ তাদের ভোটের ভ্যালুও কিন্তু এক। তার মানে প্রতিটি দল একটি করে ভোট দেওয়ার সুযোগ পায়। ব্ল্যাটার অনুন্নত বা ছোট ছোট দ্বীপ রাষ্ট্রগুলোকে দেদারসে ফান্ড দিতে থাকেন। বাইরে থেকে দেখলে এটাকে চ্যারিটি মনে হলেও পর্দার পেছনে সত্যটা হলো এই দেশগুলোই প্রতি নির্বাচনে ব্ল্যাটারকে চোখ বন্ধ করে ভোট দিয়ে তার ক্ষমতা আজীবনের জন্য টিকিয়ে রাখতে সাহায্য করত। এটি রাষ্ট্র ফুটবলের জন্য কোনো চ্যারিটি ছিল না, ওটা ছিল ব্ল্যাটারের আজীবন সিংহাসনে থাকার এক নিখুঁত ভোট ব্যাংক পলিটিক্স। এই পলিটিক্যাল মনোপলির চূড়ান্ত বিস্ফোরণটা শুরু হয় 2010 সালে, যখন 2022-এর ওয়ার্ল্ড কাপের হোস্টিং এর রাইটস দিয়ে দেওয়া হলো মরুভূমির দেশ কাতারকে। আমেরিকার মতো গ্লোবাল পরাশক্তিকে কমপ্লিটলি বুড়ো আঙ্গুল দেখিয়ে কাতার কিভাবে বিশ্বকাপের হোস্টিং রাইটস নিয়ে নিল। শুরু হলো ইনভেস্টিগেশন। আর 2015 সালে FBI এর ইনভেস্টিগেশনে পুরো পৃথিবীর চোখ কপালে উঠে গেল। ফিফার এক্সিকিউটিভ কমিটির 22 জন সদস্যের অর্ধেকেরও বেশি সদস্যকে $1 মিলিয়ন সরাসরি ঘুষ, গোপন কর্পোরেট ডিল এবং বিশ্ব রাজনীতির পর্দার পেছনের সুবিধার বিনিময়ে আক্ষরিক অর্থে কিনে নেওয়া হয়েছিল। সেপ ব্ল্যাটার আর তার পুরো কমিটি এই স্ক্যান্ডালের পর ধূলিসাৎ হয়ে যায়। ব্ল্যাটারকে ফুটবল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। গল্প কিন্তু এখানেই থেমে থাকেনি। ব্ল্যাটার হয়তো বিদায় নিয়েছেন, কিন্তু ফিফার রন্ধ্রে রন্ধ্রে কর্পোরেট লোভের যে ব্লু প্রিন্ট উনি সেট করে গিয়েছিলেন তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। বরং বর্তমান প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর আমলে সেই লোভ আরও এক বড় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ব্ল্যাটার যুগের সেই কলঙ্কিত পতনের পর এই কর্পোরেট লোভের রাজত্ব টিকিয়ে রাখতে বর্তমানে ফিফা কিভাবে টাকা কামায়, তাদের এই $1 বিলিয়ন মানি মেকিং মেশিন কিভাবে ফাংশন করে। ফিফা আয় মূলত 4টি জায়গা থেকে। ফিফার মোট আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় 50 থেকে 60 ভাগই আসে বিশ্বজুড়ে খেলা দেখানোর টিভি ও ডিজিটাল রাইটস বিক্রি করার মাধ্যমে। যেমন 2022 সালে কাতার বিশ্বকাপ সাইকেলেই শুধু টিভি রাইটস থেকে ফিফা পকেটে ভরেছিল প্রায় $3.4 বিলিয়ন বেশি। কোকাকোলা, আডিডাস, নাইকি বা হিউন্ডাইয়ের মতো গ্লোবাল জায়ান্টরা ফিফাকে শত শত $1 মিলিয়ন দেয় শুধুমাত্র একটি কারণ, যাতে টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য কোনো রাইভাল ব্র্যান্ড স্টেডিয়ামের ধারে কাছেও ঘেঁষতে না পারে। আর এই এক্সক্লুসিভ মনোপলি থেকেই আসে ফিফার আয়ের প্রায় 30%। এই 4টি সোর্স থেকেই কাতার বিশ্বকাপ সাইকেলে ফিফা আয় করেছে রেকর্ড ব্রেকিং $7.5 বিলিয়ন। 2026-এ যা হতে যাচ্ছে প্রায় $13 বিলিয়ন। আর 2026 বিশ্বকাপে ফিফা টিকিট সেলকে কেন্দ্র করে জন্ম দিয়েছে এক নতুন কন্ট্রোভার্সি। ফিফা এই প্রথম টিকিট সেল করতে নিয়ে এসেছে ডাইনামিক প্রাইসিং, অর্থাৎ কোনো টিকিটের দাম চাহিদা এবং জনপ্রিয়তা অনুযায়ী ওঠানামা করতে পারে। ফিফা আসলে কতটা ভয়ঙ্করভাবে সাধারণ ফ্যানদের পকেট কাটছে সেটা 1994, 2022 এবং 2026-এর ওয়ার্ল্ড কাপের টিকিট প্রাইসিং এর একটা কম্প্যারিজন দেখলেই সহজে বোঝা যায়। 1994 সালের US ওয়ার্ল্ড কাপের ক্যাটাগরি 1 প্রিমিয়াম টিকিটের দাম ছিল $475, যেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর আজকের দিনে হয় প্রায় $990। সেবারের টিকিট পলিসিং ছিল ফিক্সড প্রাইস বা সবার জন্য সমান। কাতার বিশ্বকাপ 2022-এ সেই ক্যাটাগরি 1 প্রিমিয়াম টিকিটের দাম $16, ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর আজকের বাজারে হয় $1833। সেটাও ছিল ফিক্সড প্রাইস বা ক্যাপ করার টিকিটের দাম। আর 2026 নর্থ আমেরিকা এবং মেক্সিকোর বিশ্বকাপের ক্যাটাগরি 1 প্রিমিয়াম টিকিটের দাম $6,730 থেকে শুরু। ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে এই দাম হয়ে যাচ্ছে $10,990 প্লাস, যেটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি এই দাম আরো বাড়ে। ডাইনামিক প্রাইসিং বা লাইভ ডিমান্ডের কারণেই দাম বাড়তে থাকে। এর ফলে 2026 ওয়ার্ল্ড কাপের ফাইনালে প্রিমিয়াম 1 ক্যাটাগরির যে টিকিট তার অফিসিয়াল বেস প্রাইস যেখানে শুরু হয়েছিল $6,730, ডাইনামিক প্রাইসিং এর ধাক্কায় তা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটেই এক লাফে উঠে যায়
$990, যা কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দামের প্রায় 600% বা 6 গুণেরও বেশি। আর স্টাব হাবের মতো সেকেন্ডারি রিসেল মার্কেটগুলোতে এই ফাইনালের একটা টিকিটের দাম এখন প্রায় $15,000 থেকে অবিশ্বাস্য $38,000 বা বাংলাদেশি টাকায় 45 লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে। ফিফা মূলত এই টিকেটিং মডেলটি ধার করেছে আমেরিকার NBA বা বাস্কেটবল লিগের বিজনেস মডেল থেকে। আমেরিকার NBA ফাইনালের দিকে তাকালে দেখা যায় সেখানে সাধারণ একটা গ্যালারির সিটের দামই শুরু হয় $4,000 থেকে, আর প্রিমিয়াম সিটগুলো বিক্রি হয় $13,000 উপরে। ফলে NBA এর ম্যাচগুলো এখন আর সাধারণ কোনো মানুষের খেলা নেই, ওরা হয়ে গিয়েছে বিলিয়নিয়ার, হলিউড সেলিব্রিটি আর কর্পোরেট ধনকুবেরদের গা ঘেঁষাঘেঁষির একটা এক্সক্লুসিভ লাক্সারি শো। ফুটবল খেলাটা মূলত কাঁদের মাঠের ভেতরের সেই 22 জন খেলোয়াড়ের, রাইট? আর সেই দেশ বা দলের সাথে সারা বিশ্বের কোটি দর্শকের আবেগের আর ভালোবাসা। তাহলে একটা নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন হিসেবে ফিফা কাতার বিশ্বকাপ থেকে যে $7.5 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 88,000 কোটি টাকা যে আয় করলো, তার কত পার্সেন্ট খেলোয়াড় বা দলগুলোর পেছনে খরচ করে জানেন? মাত্র 5.8%। Emotional damn it! পুরো বিশ্বকাপের প্রাইজ মানি পুল ছিল মাত্র $440 মিলিয়ন, অর্থাৎ আয়ের 94 ভাগের বেশি টাকা ফিফা নিজে পকেটে করে সুইজারল্যান্ড নিয়ে চলে গেল, তাও আবার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আর ওইদিকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ করে যে দেশগুলো চোখ ধাঁধানো স্টেডিয়াম বানালো, তাদের কপালে জুটলো খালি স্টেডিয়ামের ভূত আর ঋণের বোঝা। ফিফার এই টাকার ক্ষুধা কতটা অন্ধ হতে পারে এটা অনেক আগেই টের পেয়েছিলেন ফুটবলের ঈশ্বর নামে পরিচিত দিয়েগো মারাদোনা। যখন অফিসিয়ালি ঘোষণা আসলো 2026-এর ওয়ার্ল্ড কাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে USA, মেক্সিকো এবং কানাডা, ঠিক তখন একটি ইন্টারভিউতে একটি বিস্ফোরক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। তিনি খুব উগড়ে দিয়ে বলেছিলেন, ফুটবলকে আমেরিকার হাতে তুলে দেওয়া মানেই হলো এর বিশুদ্ধতাকে নষ্ট করা। ম্যারাডোনা স্পষ্ট সতর্কবাণী করেছিলেন, আমেরিকান ব্রডকাস্টার আর ক্যাপিটালিস্টরা ফুটবলের 90 মিনিটের চিরচেনা ঐতিহ্যকে একবারেই বদলে দিতে চায়। তাদের আসল প্ল্যান ফুটবল ম্যাচকে আমেরিকার NFL বা বাস্কেটবলের মতো 4টা ব্লকে ভাগ করে দেওয়া। সাউন্ডস ফ্যামিলিয়ার, রাইট? কিন্তু কেন এই অদ্ভুত এজেন্ডা? কারণটা খুব সহজ। খেলা যতবার থামবে, মাঝখানে কোটি কোটি ডলারের কমার্শিয়াল বা বিজ্ঞাপন তত বেশি ঢুকানো যাবে। আমেরিকার পুঁজিবাদী বাজারের কাছে ফুটবলের আবেগের থেকে বিজ্ঞাপনের স্লট বিক্রি করাটা অনেক বেশি লাভজনক। 2018 সালে ম্যারাডোনা যে কর্পোরেট লোভের ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ 2026 সালে এসে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজকের দিনের ম্যাচের মাঝখানে যে জোর করে হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে, সেটা কি শুধুই প্লেয়ারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, নাকি ম্যারাডোনার দাবি করা সেই কোয়ার্টার বা ব্লকেরই এক আধুনিক ছদ্মবেশ হচ্ছে হাইড্রেশন ব্রেক, যেখানে খেলা থামিয়ে অফিসিয়াল স্পন্সরদের বিজ্ঞাপন গিলতে বাধ্য করা হচ্ছে সাধারণ দর্শককে? ফিফার এই বিলিয়ন ডলারের মেশিন সচল রাখতে শুধু খেলা নয়, দরকার TRP আর ভিউয়ারশিপ। আর ফুটবল দুনিয়ায় ভিউয়ারশিপ মানেই তো দুটো নাম, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুইজনকে ছাড়া ফিফার এই মাল্টি বিলিয়ন ডলারের শো আক্ষরিক অর্থেই অচল। আর সেই কারণেই এই দুই মেগা স্টারকে স্ক্রিনে টিকিয়ে রাখতে ফিফা মাঝে মধ্যে এমন সব কাণ্ড ঘটায় যা দেখে খোদ ফুটবল বিশ্ব হতবাক হতে বাধ্য। সো একটা এক্সাম্পল দিই, এবারে 2026 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডেই একটা ম্যাচের রেফারি ক্রিস্টিয়ানো রোনালদোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিলেন। স্বাভাবিকভাবেই রোনালদো পরের ম্যাচে সাসপেন্ডেড। ফিফার কঠোর রুলবুক অনুযায়ী এমন লাল কার্ডের পর পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা, কিন্তু পর্দার পেছনে এমন এক অদৃশ্য পলিটিক্স খেলা হলো, রোনালদোকে একেবারে মূল পর্বের প্রথম ম্যাচ থেকেই খেলার অনুমতি দিয়ে দেওয়া হলো। কেন এই নিয়ম ভাঙার খেলা? উত্তরটা পানির মতো সহজ। রোনালদো যদি বিশ্বকাপের মূল মঞ্চ থেকেই খেলা শুরু করতে না পারেন, তবে ভিউয়ারশিপে ধস পড়বে, স্পন্সররা খেপে যাবে, আর ফিফার পকেট থেকে নিমেষেই গায়েব হয়ে যাবে কোটি কোটি ডলারের রেভিনিউ। তবে ফিফার এই ফেভারিটিজমের খেলা শুধু রোনালদোতেই কিন্তু সীমাবদ্ধ নয়। ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বড় কনস্পিরেসি থিওরিতে ডানা মেলেছে লিওনেল মেসি আর আর্জেন্টিনাকে কেন্দ্র করে। 2022 সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রেকর্ড সংখ্যক পেনাল্টি পাওয়া থেকে শুরু করে বর্তমানে 2026 বিশ্বকাপেও রেফারিং আর VAR এর সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইজিপ্টের দুর্দান্ত ম্যাচের পর খেলোয়াড়দের বা দলের পারফরমেন্স নিয়ে কোনো কথা নাই। সবার কথা আটকে গিয়েছে কনস্পিরেসি থিওরিতে। সবার ধারণা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর প্রশাসন নাকি পর্দার আড়ালে পুরো টুর্নামেন্টকে এমনভাবে স্ক্রিপ্ট করেছে যাতে মেসি এবং তার দল আর্জেন্টিনা সর্বোচ্চ অ্যাডভান্টেজ পায়। আর আমেরিকা তো কনস্পিরেসি থিওরির ব্রিডিং গ্রাউন্ড, আর তাই এইবার মাঠে খেলার থেকে এইসব কনস্পিরেসি থিওরি নিয়েই
সবার যত মাথা ব্যথা। বিশ্বকাপ আমেরিকায় হবে এই ঘোষণা আসার পর থেকেই আমেরিকাতে ফিফা কতটা করাপ্ট এটা নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে, যখন আমেরিকার নিজের দলের লাল কার্ড পেয়ে পরের ম্যাচে নিষিদ্ধ হওয়া খেলোয়াড়কে মাঠে নামানোর জন্য খোদ প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইনফান্তিনোকে কল করলেন আর ফিফাও প্রায় 70 বছরের নিয়ম ভেঙে সেই খেলোয়াড়কে খেলতে দিল, তখন এইসব কনস্পাইরেসি থিওরিস্টরা একদম চুপ। করাপশনের মজা নিজেরা পাইলে ভালো আর অন্য পাইলে অনেক খারাপ। আমেরিকানদের হিপোক্রেসিটা দেখেন না। এইসব কনস্পাইরেসি থিওরির মূল কারণ ফিফার প্রতি মানুষের অনাস্থা আর ফিফার চরম ক্যাপিটালিস্ট আচরণ। কিন্তু সবকিছুর পরও ফিফা তাদের মূল উদ্দেশ্য ঠিকই হাসিল করে নিচ্ছে। মেসি আর রোনালদোর এই হাইপকে পুঁজি করে ব্রডকাস্টারদের কাছ থেকে $বিলিয়ন ঠিকই পকেটে ভরছে ফিফা। তবে ফিফার এই ব্র্যান্ডিং ব্লান্ডারের সবচেয়ে আশ্চর্যজনক এবং হাস্যকর চেহারা আমরা দেখি 2026 ওয়ার্ল্ড কাপে। অফিসিয়াল স্পন্সরদের খুশি করতে তারা লিভাই স্টেডিয়ামের মতো বিশ্ববিখ্যাত ভেন্যুর নিজস্ব ব্র্যান্ড লোগো পর্যন্ত ঢেকে দিয়েছে। এমনকি স্টেডিয়ামের ভেতর টেবিলে রাখা হাইন্স টমেটো সসের লোগোতেও মেরে দিয়েছে টেপ। নিজের ব্র্যান্ড ভ্যালুকে ক্যাশিং করতে ব্যস্ত থাকা ফিফা খেয়ালই করেনি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ফ্যানদের সামনে তাদের নিজেদের ব্র্যান্ড ইমেজ, ভ্যালু আর বিশ্বাসের গায়ে এক বড় কলঙ্কের টেপ মেরে দিয়েছে তারা। কাগজে কলমে একটা চ্যারিটি এবং নন প্রফিট হয়েও ফুটবলের মতো আবেগকে এক রুথলেস ক্যাপিটালিস্ট মেশিনে রূপান্তরিত করার এই দায় ফিফা কখনোই এড়াতে পারবে না। ফুটবল খেলা তাকে ফুটবল বাণিজ্য? প্রশ্নটা রইল আপনাদের কাছে, কমেন্ট করে আপনার মতামত জানান। ফিফার এই ক্যাপিটালিস্ট মাইন্ডসেটকে পুঁজি করে গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বড় দানটা কিন্তু খেলেছে গলফের আমিরা। 2022 বিশ্বকাপে কাতার খরচ করেছে প্রায় $220 বিলিয়ন। এমিরাতিরা কিনে নিয়েছে পিএসজি বা নিউ কাসলের মতো বিশ্ববিখ্যাত ক্লাবগুলোকে। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার, ফুটবল দুনিয়ার মেগা স্টারদেরকে শত শত মিলিয়ন ডলারে তারা নিয়েছে নিজেদের ক্লাবগুলোতে। এটা কি শুধুই ফুটবলের প্রতি তাদের ভালোবাসা, নাকি এর পেছনে আছে তেল ফুরিয়ে যাওয়ার এক চরম আতঙ্ক? ফুটবলকে ঢাল বানিয়ে আরো বিশ্বকে স্পোর্টস ওয়াশিং গেমে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে চায়? সংকল্পের আগামী এপিসোডে আমরা চোখ রাখবো এই চলন্ত সত্যটার উপর। একটা $1 বিলিয়ন জুয়া তেল বাঁচানোর ভয়ে ফুটবলকে কিনে নিচ্ছে আরব বিশ্ব। এটা নিয়ে কথা হবে নেক্সট। দেখা হবে নেক্সট এপিসোডে।